1971 থেকে 2021 কিংবা সেই 14 বছর বয়সে মহান মুক্তিযুদ্ধে যাওয়া থেকে শুরু করে 64 বছর বয়সে মহাপ্রয়াণ, যেভাবেই বলি 50 বছর কিংবা অর্ধ শতাব্দী, দুঃসাহসী কিশোর গেরিলা, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট মোহাম্মদ জানে আলমের এক বর্ণাঢ্য জীবন। শত সহস্র সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে গেছেন আপন যোগ্যতায়। তার এই অর্ধ শতাব্দীর কর্মের ব্যাপ্তি দেখে অবাকই হই। 1957 সালের 30 সেপ্টেম্বর পিতা শফিউর রহমান ও মাতা সালেহা খাতুনের কোল আলোকিত করে চট্টগ্রামের পতেঙ্গায় জন্মগ্রহণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান। ছোটবেলায় ফুটবল খেলা খুব পছন্দ করতেন। ক্লাব ভিত্তিক ফুটবল খেলায় মধ্যমাঠে যার বিচরণ ছিল নজর কাড়ার মতন। পড়ালেখায় ছিলেন তুখোড় মেধাবী। 1970 সালে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় হতে অষ্টম শ্রেণীতে জুনিয়র স্কলারশিপ পান। 1966 সালের 6 দফা আন্দোলন নিয়ে দেশের জেলায় জেলায় যখন প্রচার সভা হতো, তিনি তার বন্ধুকে নিয়ে সাইকেলে চড়ে সেই সব সভায় যেতেন। সেই থেকেই তার মনে রাজনীতির বীজ বোনা। 1969 সালে বৃহত্তর পতেঙ্গা ছাত্রলীগের সহ সম্পাদক হিসেবে গণ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। 1971 সাল ডাক আসলো স্বাধীনতার। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের 14 বছর বয়সী মেধাবী ছাত্রটির বুঝতে বাকি রইল না, এ ছিল হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙার ডাক। যে বয়সে কিশোররা মাঠে ময়দানে খেলাধুলায় মগ্ন থাকে, সমাজ, রাষ্ট্র, দেশ তো দূরের কথা, পরিবারকে নিয়ে ভাববার বোধটুকু যাদের হয়ে ওঠে না, সেই 14 বছর বয়সী কিশোর জানে আলম তার বাবার উপহার দেয়া ঘড়ি বিক্রি করে ঘর ছেড়ে পালিয়ে ভারত চলে যান রণকৌশল শিখতে। স্বজ্ঞানে স্বাক্ষর করেন অস্ত্রের প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সম্মতিপত্রে। কিন্তু বয়সে ছোট বলে ভারতীয় সেনাবাহিনী তাকে প্রশিক্ষণ দিতে চাইছিলেন না। প্রশিক্ষণ না দিয়ে ক্যাম্পে 1 মাস বসিয়ে রাখলে কিশোর জানে আলম বাকিদের নিয়ে মিছিল শুরু করে। দাবি ছিল, আমাদের শীঘ্রই প্রশিক্ষণ ক্যাম্পে পাঠাতে হবে, আমরা স্বাধীনতার জন্য লড়তে চাই। শেষে আন্দোলনের মুখে কর্তৃপক্ষ তাদের উম্পিনগরে পাঠায় প্রশিক্ষণ ক্যাম্পে। এক মাসের প্রশিক্ষণ শেষে এই কিশোর মুক্তিযোদ্ধা 157 নং সিটি গেরিলা গ্রুপের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব নিয়ে রামগড় সীমান্ত দিয়ে সীতাকুণ্ড হয়ে চট্টগ্রাম শহরে ঢুকে পড়েন। কিশোর মনে মায়ের জন্য আকুতি ছিল অপরিসীম। তাই মাকে দেখতে একদিন নিজ গ্রামে যান। মা খুব যত্ন করে ভাত খাওয়ান। রাতে মায়ের সাথে থেকে যাওয়ার বায়না ধরলে মা জোর করে পাঠিয়ে দেন পাশের বাড়িতে। সেই রাতে রাজাকারদের মারফতে খবর চলে যায় হানাদারদের কাছে। জানে আলমকে ধরতে বাড়ি ঘেরাও করে পাক বাহিনীরা। কিন্তু মায়ের বিচক্ষণতায় সেই যাত্রায় অল্পের জন্য বেঁচে যায় এই কিশোর গেরিলা। দীর্ঘ 9 মাস যুদ্ধ চলতে থাকে। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলে স্বাধীন মানচিত্রে বীরের বেশে ফিরে আসে যুদ্ধজয়ী কিশোর জানে আলম। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে, বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে। যুদ্ধ শেষে পড়াশোনায় মনোনিবেশ করেন আলম। 1973 সালে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগে এসএসসি ও 1975 সালে চট্টগ্রাম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পড়াশোনার পাশাপাশি পরিবারের হাল ধরতে দৈনিক মাত্র 60 টাকার বিনিময়ে কাজ শুরু করেন টিএসপিতে। জানে আলমের ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, তাই মেডিকেলে ভর্তি পরীক্ষা দিলেন। সেই ভর্তি পরীক্ষায় টিকলেনও। কিন্তু যেই দিন ফলাফল প্রকাশ হলো,
তার পরদিনই দেশের আধা সরকারি একটা প্রতিষ্ঠানে যোগদানের চিঠি নিয়ে আসে ডাকপিয়ন। পরিবারের হাল ধরতে শেষমেশ 1977 সালে জুনিয়র টেস্টার হিসেবে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে যোগদান করেন। চাকরিরত অবস্থায়ও রাজনীতি ও পড়াশোনা দুটোই সমানতালে চালাতে থাকেন তিনি। দ্বিতীয় বিভাগে ডিগ্রি ও রাজনীতি বিজ্ঞানে মাস্টার সম্পন্ন করেন। 1983 সালে ল পরীক্ষা দিয়ে LLB ডিগ্রি অর্জন করেন। 75 পরবর্তী সামরিক শাসনে বঙ্গবন্ধুর নাম মুখে আনা যখন নিষিদ্ধ, আওয়ামী নেতাকর্মীদের অনেকেই যখন ভোল পাল্টে সামরিক সরকারের দলে যোগ দিয়েছিলেন, তখন অসীম সাহস নিয়ে বৃহত্তর পতেঙ্গায় ছোট ছোট পকেট মিটিং এর মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ শুরু করেন তিনি। পাড়ায় মহল্লায় বক্তৃতা দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করেন সাধারণ মানুষকে। বিক্ষুব্ধ কণ্ঠে বলতেন, এ অন্যায় হত্যাকাণ্ড বিনা প্রতিবাদে মেনে নেওয়া যায় না। সমাবেশের পাশাপাশি তার সহকর্মীদের নিয়ে বৃহত্তর পতেঙ্গায় গড়ে তুলেছিলেন বঙ্গবন্ধু গণপাঠাগার। 1979 সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রচার সভাগুলোতে প্রধান বক্তা হিসেবে জনতার কাছে দরাজ গলায় একটি দাবি তুলে ধরতেন, সংগ্রামী জনতা, আজ আমি আপনাদের সামনে ভোট চাইতে আসিনি, ইতিহাসের নির্মম ও নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের বিচার চাইতে এসেছি। স্বাধীনতার জন্য জীবনের দীর্ঘ সময় জেল জুলুম সহ্য করেছে যে নেতা, স্বাধীন দেশে রাতের অন্ধকারে তাকে নিজ বাসভবনে সপরিবারে হত্যা করেছে যে পাষাণ্ডরা, তাদের বিচার চাইতে এসেছি। নিষ্পাপ শিশু রাসেলকে যারা নির্দয়ভাবে হত্যা করেছে তাদের বিচার চাইতে এসেছি। বঙ্গবন্ধুর 2 মুক্তিযোদ্ধা সন্তান কামাল জামাল ও তাদের সদ্য বিবাহিত স্ত্রীদের যারা হত্যা করেছে তাদের বিচার চাইতে এসেছি। বঙ্গবন্ধুর প্রিয় সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে যারা হত্যা করেছে সেই সব বেঈমানদের বিচার চাইতে এসেছি। বক্তব্যের শব্দচয়ন ও ভাষাশৈলী উপস্থিত জনতার মাঝে উত্তাল আবেগের ঢেউ জাগাত। তার এই আবেগঘন বক্তব্যে 1979 সালে স্টিল মিলে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছিল। একটানা চলেছিল মধ্যরাত পর্যন্ত, যা উত্তাল গণমিছিলে পরিণত হয়ে সরকারি দলের পেটুয়া বাহিনীর বুকে কাঁপন ধরিয়েছিল। যে আপনারা যে উর্দিটা পরেন, সবচেয়ে ভালো তোয়ালাটা ব্যবহার করেন, 37 পয়সায় এখনো 1 কেজি চাল খান, 3 টাকায় এখনো জুতা পরেন, জনগণের পয়সা দিয়ে এগুলি আপনারা পরেন। এদেশের মালিক জনগণ, শুধু গঠন আমাদের সংবিধানে লেখা দেশের জন্য না, এটাই বাস্তবতা। আপনারা আমাদের চাকর, আপনারা আমাদের কর্মচারী, আপনারা জনগণের সার্ভেন্ট। আমরা তিলে তিলে বিভিন্ন জায়গায় যে ট্যাক্স দিই, বিদ্যুৎ দিতে ট্যাক্স দিই, ভ্যাট দিই, মিষ্টি কিনতে ট্যাক্স দিই, ভ্যাট দিই, ইনকাম করে আমরা যারা ইনকাম ট্যাক্স দিই, এই ট্যাক্সের পয়সায় আপনাদের এইভাবে পালা হচ্ছে দেশের প্রতিরক্ষার স্বার্থে। আপনারা নিজেদেরকে যদি মনে করেন আপনারা একটা আলাদা জাতি আর জনগণ কিচ্ছু না, ব্লাডি সিভিলিয়ান, এটা পাকিস্তান আমলে চলছে, ব্রিটিশ আমলে চলছে, বাংলাদেশ আমলে চলতে দেওয়া হবে না। নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া বঙ্গবন্ধুর এই লড়াকু সৈনিক শ্রেণী বিভক্ত সমাজের শ্রেণী শোষণের বিরুদ্ধে সর্বদা লড়াই করেছেন। একজন দায়বদ্ধ মানুষ হিসেবে আমৃত্যু পাশে দাঁড়িয়েছেন মেহনতি শ্রমজীবী মানুষদের পাশে। চট্টগ্রামে খুব কম শ্রমিক আন্দোলন আছে যেখানে তার স্বতঃস্ফূর্ত আইনি পরামর্শ ও কার্যকরী ভূমিকা ছিল না। অন্যরা যেখানে তেল সেক্টরের শ্রমিক ইউনিয়নের ক্ষমতাকে চাকরির তদবির বাণিজ্য আর ক্ষমতার কেন্দ্রে যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন, ব্যতিক্রমী জানে আলম দীর্ঘ 2 যুগেরও বেশি সময় নির্বাচিত সভাপতি হয়েও শ্রমিকদের সুখ দুঃখের সাথী ও আইনি লড়াই মশগুল ছিলেন। 80-র দশকে ইস্টার্ন রিফাইনারিতে ঠিকাদার কর্তৃক সরবরাহকৃত দিনমজুর শ্রমিকরা যখন কর্মক্ষেত্রে নানা বৈষম্যের শিকার হচ্ছেন, তখন তিনি ওইসব বঞ্চিত শ্রমিকদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের আওতায় আনার উদ্যোগ নেন। এ ঘটনা জানার পর ERL-CBA নেতৃবৃন্দ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ক্ষমতাসীন দল সমর্থিত ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ তার বিরুদ্ধে বিরূপ সমালোচনা, উস্কানিমূলক মন্তব্য এবং সেই সব বঞ্চিত শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করে তাদের সংগঠিত হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কিন্তু বীর মুক্তিযোদ্ধা জানে আলম দম্বার পাত্র ছিলেন না। অদম্য সাহস নিয়ে রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়ন বরাবর আবেদন পেশ করেন। শুরু হলো আরেক বিপত্তি। সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মানতেই নারাজ
ক্যাজুয়াল শ্রমিকদের রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের কথা হেসেই উড়িয়ে দিলেন তারা। নাছোড়বান্দা শ্রমিক নেতা জানে আলম নিজের আবেদনের সপক্ষে ইতিবাচক যুক্তি এবং আইনের ধারা উপস্থাপনের পাশাপাশি জাতীয় শ্রমিক লীগ ফেডারেশন দ্বারা চাপ প্রয়োগের মাধ্যমে রেজিস্টার নাম্বার আদায় করে নেন, যার রেজিস্ট্রেশন নাম্বার 1022। এটি বাংলাদেশের ঠিকাদার নিযুক্ত দিনমজুর শ্রমিক ইউনিয়নের প্রথম রেজিস্টার্ড সংগঠন। জানে আলমের সাফল্যের এই সূত্র ধরে পরবর্তীতে সারা দেশের আনাচে কানাচে ঠিকাদার কর্তৃক নিয়োজিত শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন সংগঠন গড়ে তোলেন। আমি মনে করি স্বাধীনতা মানে প্রত্যেকেরই স্বাধীনতা। আজকে স্বাধীনতা মানে যারা শুধু ধনাঢ্য ব্যক্তি তাদের স্বাধীনতা, মালিকদের স্বাধীনতা, এটা হতে পারে না। কৃষক শ্রমিকেরা আজকে আমাদের দেশে যে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, যেটা নিয়ে আমরা গর্ব করছি, উদযাপন করছি, এটার পিছনে মৌলিক ভূমিকা রেখেছে আমাদের দেশের গরিব গার্মেন্টস শ্রমিকেরা, ভূমিকা রেখেছে শ্রমিকেরা, ভূমিকা রেখেছে বিদেশে যারা পুঁজি পাট্টা বিটে ভূমি বিক্রি করে চাকরি করছে, কঠিন অবস্থার মধ্যে যারা রেমিটেন্স পাঠাচ্ছে তারা, কিন্তু তাদের অবস্থাটা কি? তাই আমি আপনারা এক সময় আপনাদের ইতিহাস আপনাদের খাতাপত্রে আছে কিনা জানি না, আমি তখন ইস্টার্ন রিফাইনারি সিবিএরও কেউ না, আপনাদের এই ইউনিয়নটা আমি প্রতিষ্ঠা করেছিলাম। কেউ কেউ যারা বয়স্ক তারা হয়তো অনেকে মরে গেছে, অনেকে চলে গেছে। এক বুক পানি জমিনের মধ্যে গিয়ে আমরা কমিটি করেছিলাম, তার জন্য আমাকে অনেক সাফার করতে হয়েছে, ক্যাশারও দিতে হয়েছে, কিন্তু আমরা পিছু হটি নাই। এখনও আমি আপনাদের বলবো, আপনারা যারা রিফাইনারিতে কর্মরত আছেন আপনারা ইউনিয়নটা টিকিয়ে রাখেন। এই জাতীয় অনুষ্ঠান শুধু স্বাধীনতা দিবস উদযাপন নয়, আপনাদের মধ্যে সহমর্মিতা ঐক্যতা দৃঢ় করবে। আপনারাও 2 বছর পর পর, যেহেতু একটা ইউনিয়ন শ্রম আইন অনুসারে নির্বাচন করতে হয়, নির্বাচনে কেউ হারবে কেউ জিতবে, কিন্তু নিজেদের মধ্যে যাতে বিভেদ না হয়, আপনারা ঐক্যবদ্ধভাবে থাকেন। আইনের শাসন প্রতিষ্ঠিত হবেই একদিন দেশে। আমি এখনো বিশ্বাস করি, আপনারা হয়তো জানেন না, আমি যমুনার মেঘনার কিছু শ্রমিক যারা আপনাদের মধ্যে কর্মরত, তাদের মামলা করে শ্রম আদালতের রায় নিয়েছি। তাদের পক্ষে 1984 সাল থেকে তাদের কাজে যোগদানের তারিখ থেকে তাদের স্থায়ীকরণের জন্য নির্দেশ দিয়েছে। ম্যানেজমেন্টের বিরুদ্ধে শ্রম আপিলেট ট্রাইব্যুনালে গেছে, আপিলেট ট্রাইব্যুনালে আমি স্বয়ং মামলা করেছি, সেখানেও আমরা রায় পেয়েছি। তারপর হাইকোর্টে গেছে, হাইকোর্টেও তারা রায় পেয়েছে। সুপ্রিম কোর্টে যেয়ে তারা আটকে রেখেছে, অল্প কিছুদিনের মধ্যে সেটা শুনানি হবে, কারণ যেটা করতে সেটা বেআইনি। তাই আপনারা নিয়মতান্ত্রিকভাবে, যেহেতু রিফাইনারি একটা খুব সফিস্টিকেটেড কারখানা, তবে সেই কারখানায় আপনাদের যেভাবে রাখা হয়েছে এটা রাখার কোনো আইন নেই। আমি মনে করি যদি আপনারা সর্বশেষ তারা এই যে নতুন একটা সেকেন্ড ইউনিট হচ্ছে, আমি থাকা অবস্থায় বর্তমান যিনি জিএম প্রশাসন এবং পার্সোনাল ল এখনও আছেন কিনা জানি না, আমাদের ইঞ্জিনিয়ার লোকমান সাহেব এবং লুৎফর রহমান সাহেবের সাথে আমার কথা হয়েছিল, যা আমি যখন খুব সিরিয়াসলি আপনাদের ব্যাপারে কথা, উনি বলতে একটু চুপ করেন, 2 ইউনিট যখন হবে সেই সময় আমরা নানাভাবে ওদেরকে অ্যাবজর্ব করে নেব। আমি জানি না 2 ইউনিট এখন খুব দূর এগুচ্ছে, আমি রিফাইনারিতে নাই আপনারা জানেন, এবং তারাও অ্যাবজর্ব করার কতটুকু মানসিকতা হচ্ছে জানি না, কিন্তু এটা আপনাদের হক, এটা আপনাদের আইনগত অধিকার। আমি আপনাদের খুশি করার জন্য এই কথা বলছি না, কারণ আপনারা চাইলেও আমাকে আর ভোট দেওয়ার সুযোগ নেই, আমিও রিফাইনারিতে আর কোনো নির্বাচন করার সুযোগ নেই, এটা হলো আইনের কথা। তাই আপনারা ঐক্যবদ্ধ থাকেন এবং আপনাদের সংগ্রাম নিয়ন্ত্রণভাবে চালিয়ে যান। যখনই আপনার প্রয়োজন মনে করবেন, আমার কোনো আইনগত সহায়তা, বুদ্ধি পরামর্শ, যে কোনো সহায়তা, লেবার কোর্টে 2 শতাধিক মামলা আছে, আমি বিনা পয়সায় করছি শ্রমিকদের জন্য, আপনাদের পাশে আমি থাকবো। অতীতে যেটা পারি নাই বাকিটুকু সেটুকু করার চেষ্টা করবো। আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। সাধারণ অর্থে দেশে শ্রমিক নেতার যে প্রতিচ্ছবি দেখা যায়, তিনি ছিলেন তার সম্পূর্ণ বিপরীত। সমস্ত ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করেছেন। শ্রম অধিকার প্রতিষ্ঠায় রাশিয়া, সুইজারল্যান্ড, আমেরিকা, থাইল্যান্ড, চীন, ভারত, বাহরাইন সহ পৃথিবীর নানা দেশের বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে নিজের বক্তব্য পেশ করেছেন। 1994 সালে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এর সেমিনারে তিনি সরকারি বাধা উপেক্ষা করে বঞ্চিত গার্মেন্টস শ্রমিকদের অধিকার নিয়ে অভিযোগ করেন, যার ফলে ILO তৎকালীন বাংলাদেশ সরকারকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। অ্যাডভোকেট জানে আলম জাতীয় রাজনীতিতেও সর্বদা সক্রিয় ভূমিকা রেখেছেন। 1981 সালে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ নতুন করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা সংক্ষেপে বাকশাল গঠন করেন।
এই বাকশাল আর বঙ্গবন্ধুর বাকশাল একই রাজনৈতিক শক্তি না হলেও এই সংগঠনের মূল আদর্শ ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম। অ্যাডভোকেট জানে আলম ছিলেন সেই বাকশালের অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক। বাকশালের ছাত্র সংগঠন চট্টগ্রাম জাতীয় ছাত্রলীগের কোনো অনুষ্ঠান মানে অবধারিতভাবে মূল বক্তা ছিলেন অসাধারণ বাগ্মিতার অধিকারী অ্যাডভোকেট জানে আলম। তিনি যখন বক্তৃতা দিতেন তখন পিনপতন নীরবতায় মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে তার বক্তব্য শুনত। তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে সে সময় অসংখ্য ছাত্র জাতীয় ছাত্রলীগে যোগ দিয়েছিলেন। 1987 সালে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে যখন গণতান্ত্রিক আন্দোলন শুরু হয় তখন তিনি শ্রমিকদের সংগঠিত করে চট্টগ্রামে দুর্বার আন্দোলন গড়ে তোলেন। সে সময় তাকে এরশাদ সরকারের পক্ষ থেকে ডক শ্রমিক নেতা মরহুম সিরাজ সাহেবের মাধ্যমে মন্ত্রিত্বের প্রস্তাব করা হয়। নিজের মূল্যবোধ এবং বিবেককে বিক্রি না করে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং আন্দোলন চালিয়ে যান। সে আন্দোলনের কারণে তাকে বিনা অপরাধে দীর্ঘ 6 মাস কারাগারে রাজবন্দী করে রাখা হয়। কিন্তু সকল জুলুম নির্যাতন সহ্য করেও স্বৈরা শাসন উৎখাত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। 1993 সালে বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম গঠিত হলে অ্যাডভোকেট জানে আলম তখন গণফোরামে যোগ দেন। মৃত্যু পূর্ব পর্যন্ত তিনি ছিলেন গণফোরাম চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক। এর আগে গণফোরাম প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব পালনও করেছেন। গণফোরাম ও 11 দলের প্রার্থী হয়ে 1996, 2001 ও 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। অত্যন্ত আত্মবিশ্বাসী এই মানুষটি যেখানেই মানুষের অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে সেখানেই প্রতিবাদের স্লোগানে রুখে দাঁড়িয়েছেন। সময়টা ছিল 2007 সাল। 1-11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে পতেঙ্গা বিমান বাহিনীর দুর্নীতিগ্রস্ত কিছু অফিসারের মদদে পতেঙ্গার মাইসপাড়াবাসীকে 1 সপ্তাহের সময় দিয়ে অবৈধভাবে উচ্ছেদ করা শুরু হয়। সেনাবাহিনী, র্যাব ও পুলিশ নিয়ে এলাকার দোকানপাট, একটি মসজিদ ও 3টি এবাদতখানা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। বিক্ষিপ্তভাবে আন্দোলন করতে থাকা এলাকাবাসী কোনো উপায় না পেয়ে ছুটে যায় তাদের আশ্রয়স্থল অ্যাডভোকেট জানে আলমের কাছে। এলাকাবাসীর অ্যাডভোকেট সাহেব মামলা করার সিদ্ধান্ত নেন এবং সকলকে প্রয়োজনীয় খতিয়ান সংগ্রহের নির্দেশনা দেন। সমস্ত কাগজপত্র রেডি করে মামলার এফআইআর লিখে ছুটে যান ডক্টর কামাল হোসেনের কাছে। ডক্টর কামাল হোসেন অ্যাডভোকেট সাহেবকে প্রচন্ড ভালোবাসতেন। যেহেতু মামলাটি জনস্বার্থে ছিল তাই তিনি বিনা পারিশ্রমিকে মামলা পরিচালনা করার আশ্বাস দেন। তার প্রতিষ্ঠান ডক্টর কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েশনের নিযুক্ত আইনজীবী ব্যারিস্টার তানজিবুল ইসলাম অ্যাডভোকেট সাহেবের লেখা এফআইআর দিয়ে হাইকোর্টে মামলা করার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করায় এক সকালে অ্যাডভোকেট সাহেবকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে আর্মি অফিসাররা ভয় দেখাতে তাকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে থাকেন। তাকে জিজ্ঞেস করা হয়, আপনি দেখছেন না সিবিআইয়ের বড় বড় নেতারা দেশ ছেড়ে পালাচ্ছে, আপনি কোন সাহসে আন্দোলন করছেন? অ্যাডভোকেট সাহেব নির্দ্বিধায় উত্তর দেন, যারা চোর ডাকাত তারা আর্মি নয়, পুলিশ দেখলেও পালায়। আমি চোর কিংবা ডাকাত নই। আন্দোলনটা আমাদের পৈতৃক ভিটামাটি রক্ষার, আমাদের ঘর বাঁচাতে আমাদের আন্দোলন করতে হচ্ছে। এভাবেই তেজদীপ্ত স্বরে সেনা কর্মকর্তাদের সকল প্রশ্নের জবাব দিতে থাকেন তিনি। শেষে অ্যাডভোকেট সাহেবের মনোবলের কাছে হার মেনে প্রশ্নপর্ব শেষ করে আর্মি অফিসাররা। এই ঘটনার পর আন্দোলন যেন আরো বেগবান হয়ে ওঠে। অ্যাডভোকেট সাহেব এলাকাবাসীদের নিয়ে মানববন্ধন করার সিদ্ধান্ত নেন এবং মানববন্ধন কর্মসূচি ঘোষণার পর স্থানীয় থানা, র্যাব, এনএসআই, ডিজিএফআই সহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা মানববন্ধন কর্মসূচি প্রত্যাহারের জন্য অ্যাডভোকেট সাহেবকে চাপ প্রয়োগ করতে থাকে। তিনি স্পষ্ট ভাষায় বলে দেন, এটা এলাকাবাসীর আজীবনের সমস্যা, আমি প্রত্যাহার করার অধিকার রাখি না। পরবর্তীতে অ্যাডভোকেট সাহেব এলাকাবাসীদেরকে নিয়ে প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ একটি মানববন্ধন করেন। অবশেষে মানববন্ধন, সংবাদ সম্মেলন, মসজিদে মসজিদে বক্তৃতা ও হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টে মামলা পরিচালনা করে অবৈধ দখল বন্ধে এলাকাবাসীর পক্ষে সুপ্রিম কোর্টের রায় আদায় করে আনেন অ্যাডভোকেট জানে আলম। মানবতা ও মানুষের ন্যায্য দাবির পক্ষে সবসময় সোচ্চার সমর্থন ছিল তার। সদ্য স্বাধীন বাংলাদেশের পতেঙ্গায় যখন নারী শিক্ষার প্রচলন ছিল না, তখন তিনিই প্রথম পতেঙ্গায় নারী শিক্ষার বিপ্লব ঘটান। নিজের ছোট বোনকে পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে ভর্তি করিয়ে নারী শিক্ষার প্রসার ঘটাতে জোর ভূমিকা পালন করেন।
নিজ এলাকার পাশাপাশি চট্টগ্রামবাসীর নানা সমস্যা নিয়েও আমৃত্যু আন্দোলন করেছেন তিনি। তার গড়ে তোলা উল্লেখযোগ্য আন্দোলনগুলোর মধ্যে বন্দর ইপিজেড এলাকার ভয়াবহ যানজট নিরসনে পতেঙ্গা হালিশহর নাগরিক পরিষদের আন্দোলন অন্যতম। পতেঙ্গা হালিশহর নাগরিক পরিষদের আহ্বায়ক হিসেবে বন্দর ইপিজেডে যানজট নিরসনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। কর্ণফুলী মোহনায় অ্যাসেস পোর্ট নির্মাণ, জাতীয় তেলঘেঁস বন্দর ও খনিজ সম্পদ রক্ষার আন্দোলন অথবা লালদিয়া চরের অসহায় মানুষদের উচ্ছেদ রোখার সর্বাত্মক চেষ্টায় সবখানে তিনি স্বেচ্ছায় সামিল হয়েছেন। অ্যাডভোকেট জানে আলম সংস্কৃতি চর্চায় ছিলেন নিবেদিত প্রাণ। ৮০ দশকে পাড়া মহল্লায় মঞ্চস্থ বিভিন্ন সামাজিক ও ঐতিহাসিক নাটকে অভিনয় করতেন তিনি। সমাজ বদলের তাগিদ নিয়ে নিজেও নাটক রচনা করেছিলেন। ১৯৯৪ সালে তার রচিত ধরা দাও হে স্বাধীনতা নাটকটি ঐতিহ্যবাহী পতেঙ্গা এয়ারপোর্ট হাই স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যাপক সাড়া জাগিয়েছিল। শত ব্যস্ততার মাঝেও নিয়মিত বই পড়তেন। নিজ বাসায় গড়ে তুলেছিলেন তার ব্যক্তিগত পাঠাগার। শুধু পড়াশোনায় মুখ বুজে থাকেননি, জনগুরুত্বপূর্ণ সব বিষয়ে অত্যন্ত সাহসিকতার সাথে কলম ধরেছিলেন। তার রচিত প্রবন্ধ দেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং ব্লগে প্রকাশিত হয়েছিল। সেই প্রবন্ধের বাছাই করা লেখা নিয়ে দুটি বই ২০০৭ এবং ২০১৮ সালের বইমেলায় প্রকাশিত হয়েছিল। বঙ্গবন্ধু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুকে নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হয়ে গোল্ড মেডেল অর্জন করেছিলেন তিনি। সেই মেডেল তার হাতে তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সংস্পর্শে গড়ে তোলা জাতীয় কিশোর সংগঠন আমরা পলাশের পতেঙ্গা শাখাটি এখনো পতেঙ্গার সংস্কৃতি অঙ্গনে ভূমিকা পালন করে চলেছে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর চাকরি থেকে অবসর গ্রহণের পর পরিপূর্ণভাবে ওকালতি শুরু করেন। শ্রম আদালতের সিংহভাগ মামলায় তিনি পরিচালনা করতেন। ওকালতিতে এসেও তিনি সর্বদা শ্রমিকদের চিন্তা করতেন। গরিব মেহনতি মানুষদের পক্ষে নামমাত্র পারিশ্রমিকে মামলা লড়তেন। কখনো কখনো নিজ পকেট থেকে মামলার খরচ চালাতেন, কিন্তু মুখ ফুটে কখনো পারিশ্রমিক চাইতেন না। অনেক বড় বড় কোম্পানির রিটেনশিপের অফার তিনি প্রত্যাখ্যান করেছেন শুধুমাত্র শ্রমিকদের কথা ভেবে। শ্রম আদালতে তিনি কোনোদিন মালিকদের পক্ষে লড়েননি। তার এমন কর্মকাণ্ডে তার সহকর্মীরা প্রায় বলতেন, এভাবে তো আপনি টিকতে পারবেন না। কিন্তু সাদামাটা জীবনযাপন করা জানে আলম গরিব মেহনতি মানুষদের সাহায্য করেই খুশি ছিলেন। মৃত্যু পূর্ববর্তী অসুস্থতায় পরিবারের সবাই যখন আদালতে যেতে নিষেধ করেছিলেন, তখনও তিনি বলেছেন, আমি না গেলে মক্কেলের ক্ষতি হয়ে যাবে। এভাবেই মৃত্যু আগ পর্যন্ত তিনি শ্রমিকদের হয়ে লড়াই করেছেন। ২০২০ সালে করোনা নামক ভয়াবহ মহামারী দেখা দিলে তিনি সচেতনভাবে সবাইকে সুরক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন। নিজে ২টি ভ্যাকসিন নিয়ে সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করেছেন। প্রবাসী বন্ধু বান্ধবদের নিয়মিত খোঁজ খবর নিয়ে সাবধানতা অবলম্বনের সুপরামর্শ দিতেন। কিন্তু সময়ের নির্মম পরিহাস, নিজেই সেই মরণঘাতী কোভিড আক্রান্ত হলেন। টানা ১০ দিন করোনার সাথে লড়াই করে ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমৃত্যু লড়াই সংগ্রামে বিজয়ী বীর আমাদের সংসপ্তক হেরে গেলেন অনুজীব করোনার কাছে। তার সংক্ষিপ্ত জীবনের বর্ণাঢ্য বিশাল কর্মব্যাপ্তি, দেশপ্রেম, সততা ও সৎসাহসের যে আকাশচুম্বী আদর্শ আমাদের জন্য এই ক্ষণজন্ম মহাপুরুষ রেখে গেছেন, তা যেন আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে লালন করে যেতে পারি, এই হোক আমাদের সবার দীপ্ত অঙ্গীকার।